বুদ্ধাচার্য, বিষ্ণুর স্বামী, নির্মাযুক্ত, রামানুজ। কেউ যদি থাকতে চাই এখানে থাকতে পারবে? হ্যাঁ, কি ব্যবস্থা? মন্দির খুলে দেওয়া হয়, আরতি হয়, বাইরের লোক এখানে দর্শন করতে আসে, আরতি দর্শন করে। আচ্ছা, সকালবেলা পাঠ কীর্তন হয় ভোর 4টে মঙ্গলারতি শুরু। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলেছি আরও একটা মঠের খবর তোমাদেরকে দিতে। আজকে আমি রয়েছি কালীঘাটে। এখানে রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠে কিভাবে আসবে, কখন আসবে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, এছাড়া মঠের সমস্ত গল্প আজকে আমি তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করছি, স্কিপ করো না, পুরোটা দেখো। এই দেখো কালীঘাট মন্দিরের স্কাই ওয়াকটা এখানে হচ্ছে। এই হচ্ছে কালীঘাট বাস স্ট্যান্ড। আর একদম যদি লাইব্রেরি রোড দেখো, এখানে ল্যান্ডমার্ক রয়েছে। আর এই দিকে রাস্তাটা দিয়েই আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। গেলেই আমরা পেয়ে যাব শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আমি কিন্তু এই মেন রাস্তা থেকেই দেখতে পাচ্ছি, দেখো গৌড়ীয় মঠ। সেই যে পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে গৌড়ীয় মঠ। চলে এসেছি মঠের একদম সামনেটা। এই দেখো, এই হচ্ছে মঠটা। আর দুটো গেট রয়েছে, এদিকেও গেট রয়েছে, এদিকেও গেট রয়েছে। এদিকে কিন্তু প্রবেশ লেখা থাকলেও এখন সকালবেলা এই গেটটা খোলা রয়েছে। তো চলো ভিতর দিকে প্রবেশ করে দেখাই। আর এই হচ্ছে তোরণটা, বেশ কিন্তু সুন্দর। দেখো, যে কটা মঠ তোমাদের দেখিয়েছি সব কিন্তু এরকমটাই কিন্তু বেশ সুন্দর হয়। আর ওপর দিকে যদি তোমাদেরকে দেখায়, দেখো কি সুন্দর, বেশ কিন্তু এগুলো পঞ্চরত্নের মতো মনে হচ্ছে আমার। একটা রত্ন আর দু সাইডে দুটো, আর ওইদিকেও রয়েছে, হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে চূড়াটা। আর ওইদিকে দেখো বেশ ধ্বজার মতো, যে পুরীর যে মন্দির, সেই মন্দিরের মতো একটা কিন্তু ওইটা লাগছে আমার, বেশ সুন্দর। আর এই হচ্ছে দেখো মন্দিরের দেওয়ালটা, এখানে কিন্তু বেশ ফুলের মতো, টপের মতো দেওয়া রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এখানে একটা বিশাল বড় রয়েছে, দেখো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এবার প্রবেশ করছি, ভিতরে প্রবেশ করি। আর এখানে রয়েছে দেখো জুতো রাখার জায়গা, আমি জুতোটা রাখি। জুতো রাখার জায়গা রয়েছে এখানে, বেশ সুন্দর। আর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোরও ব্যবস্থা রয়েছে। তোমরা যারা আসবে এসে এখানে ধূপকাঠি মোমবাতিও জ্বালাতে পারবে। আর মন্দির পরিক্রমণেরও ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর মন্দিরের মূল ফটক হচ্ছে এটা, বেশ সুন্দর করে আলপনা দিয়ে না, বেশ সুন্দর করে রয়েছে ডিজাইন, বেশ সুন্দর লাগছে। আর এবার ধীরে ধীরে প্রবেশ করে ভিতরের দিকে। এখানে রয়েছে দান পাত্র বা প্রণামী বাক্স রয়েছে, এখানে পুজো তোমরা দিতে পারবে। আর এই দিকে যদি তোমাদেরকে দেখাই, বেশ সুন্দরভাবে, এটা কিন্তু নাট মন্দির। আর এখানে দেখছিলাম একটু আগে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে। উপরে প্রবেশ করি, দেখো বিশাল বড় নাট মন্দির। আর এখানে দেখো নাট মন্দিরের এই যে ভিতরে, এখানে একটা ঘড়ি রয়েছে। আর এখানে দেখো শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলা কিন্তু ফুটিয়ে তুলেছে। এই দেখো বিভিন্ন প্রভু নিত্যানন্দ সমস্ত কিন্তু মহারাজদের ফটো এখানে রয়েছে। দেখো বেশ সুন্দর। যে কটা আমি মঠে গিয়েছি তার থেকে, যে কটা মানে নাট মন্দিরের যে পিকচারগুলো হয় তার থেকে তো বেশ বড়, বেশ ভালো লাগছে। এবার তোমাদেরকে বলে দিই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে কীভাবে আসবে। আমি যেভাবে এলাম সেটা তো তোমরা আসতেই পারবে। এছাড়া রয়েছে এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন হচ্ছে নিয়ারেস্ট। এছাড়া শিয়ালদা, হাওড়া সমস্ত জায়গা থেকেই কিন্তু বাস চলে আসছে। নামতে হবে একদম কালীঘাট মন্দির বাস স্ট্যান্ডে। এবার তোমাদেরকে এখানে যে রন্ধনশালা রয়েছে, সেই রন্ধনশালাটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে রন্ধনশালা, এই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের পাশেই একদম রয়েছে রন্ধনশালা। এই একদম পুরো এখানে কিন্তু ভোগ প্রসাদ তৈরি হয়।
এই মঠের টাইমিংটা বলে দিই। ভোর 4টে থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাতের 9টা পর্যন্ত এই মঠ খোলা থাকে। আর এই মন্দিরের সমস্ত গল্প আজকে আমি এইখানের পূজারি থেকে শুনে নেব। আচ্ছা, এবার যাচ্ছি এখানের গুরুদেবের ঘর পরিদর্শন করতে। সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যেতে হবে, চলুন। যার কথা বললাম না, লয়ার ম্যাজিস্ট্রেট প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রেসিডেন্ট ছিলেন আমাদের গুরুদেব। তিনি লয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন। আসলে আচ্ছা, একতলা থেকে কিন্তু উঠে একদম পুরো এদিকে যেতে হবে। এতক্ষণ আমি নিচে ছিলাম, নিচে থেকে ওপরে উঠে এলাম। উঠে এসেই আমি দেখতে পেলাম, দেখো এখানে কিন্তু একটা বুক স্টল রয়েছে। তোমরা এখান থেকে কিনতে পারো বই টই। আচ্ছা, এখান থেকে কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, এবার ওপর দিকে যাবো। ওপরে আমি দেখতে পাচ্ছি অফিস রয়েছে, একটা অ্যারো দিয়ে রয়েছে, অফিস রয়েছে। অ্যারোটা রয়েছে, এখানে অফিস রয়েছে। এটা হচ্ছে এটা অফিস আর এটা লাইব্রেরি বারান্দা, তাই তো? আচ্ছা, সমস্ত কিছুর কথাবার্তা তোমরা যদি কেউ চাও এখানে এসে থাকবে একটা দিন, সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা কথা বলে নিতে পারবে। এটা কিন্তু অফিস রুম এই গৌড়ীয় মঠের। এখন রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের অফিস রুমে। তোমরা যারা চাইছো এখানে এসে একটা দিন কাটাবে বা অন্য কোনো কারণে কলকাতাতে এসেছো, কলকাতাতে থাকতে হবে খুব কম খরচে, তাহলে তোমরা এখানে যোগাযোগ করতে পারবে। আর আমি রয়েছি একদম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের অফিস রুমে। অফিস রুমটা একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই, আরও বিস্তারিত তোমাদেরকে জানাবো। এখানের পূজারি থেকে সমস্ত কিছু আমরা জানবো। এই দেখো, এটা কিন্তু হচ্ছে অফিস রুম। এখানে সমস্তটাই তোমরা কথা বলে নিতে পারবে। এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা। তিনি যার মঠ, ওনাকে নিয়ে গিয়েছিলেন বোটানিক্যাল গার্ডেন প্রথম প্রতিষ্ঠা করার জন্যে। এই যে দেখছেন, বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই মঠের গুরুদেবের গুরুদেব ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি গিয়েছিলেন, যার ফটো উনি গিয়েছিলেন বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, এটা বলে দিচ্ছি, ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ যিনি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ওখানে গভর্নর এনাকে নিয়ে গিয়েছিলেন প্রতিষ্ঠা করার জন্য। আর একটা কথা বলি, এই যে প্রথমে যে কুম্ভ মেলা চালু হয়েছিল, প্রথম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি প্রথম কুম্ভ মেলাতে স্নান করেছিলেন। তারপরে নাগা সাধু যিনি মেন গুরুদেব আচার্য, তারপরে তিনি স্নান করেছিলেন। সেই থেকে শোনা যায় নাকি এই কুম্ভ স্নান করা মানে কুম্ভ মেলাটা চালু হয়েছে। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম অফিস রুম। অফিস রুম থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে দেখো এখানে একটা গেট রয়েছে। এখানে ভিতর দিয়ে প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ভজন কুটি এখানে। আর এই যে উপরে বিশাল কি সুন্দর, কত সুন্দরভাবে কিন্তু এই গেটটা সাজানো রয়েছে। আচ্ছা, একটু প্রবেশ করবো এবার। এই হচ্ছে ওনার ঘর, বিশাল সুন্দর, বেশ সুন্দরভাবে। এই সিংহাসনটা না অসাধারণ। মহারাজ এখানে রয়েছেন, তিনি হচ্ছেন ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। অল ওয়ার্ল্ড গৌড়ীয় মঠের আগে প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রেসিডেন্ট এবং লয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন। বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু একদিনের জন্য তিনি গদিতে বসেছিলেন। তারপরে তিনি আবার গদি ত্যাগ করে তিনি এই পথে চলে এসেছেন এবং সাধু হয়ে গেছেন। তিনি, আমি শুনেছি ওনার জন্মস্থান হচ্ছে গোয়ালপাড়া ধাম, আসামের গোয়ালপাড়া ধাম। ওখানে আমাদের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ পাহাড় কেটে কেটে মঠ বানিয়েছে। কিছুদিন আগে ওখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়েছে। আপনারা যদি জানতে চান তো এই আত্মাকা টনিক এই চ্যানেল সার্চ করে দেখবেন, ওখানে এক প্রোগ্রামটা হয়েছে, রাষ্ট্রীয় প্রোগ্রাম। এনারই জন্মশতবার্ষিকী বলে হয়েছে। আরেকটু দাঁড়ান, আরেকটা হচ্ছে এনার জন্ম হচ্ছে রামনবমী তিথিতে। ভগবান রামচন্দ্র যে টাইমে, যে নক্ষত্রে, যে তিথিতে তিনি আবির্ভাব হয়েছেন, আমার গুরুদেবও সেই মানে জন্মলগ্নে, সেই তিথি নক্ষত্রে, সেই টাইমে, সেই বাড়ি জন্মগ্রহণ করেছেন এবং মানে
তিনি তিরোধান লীলা যেটা করেছেন, যেটা মৃত্যু দিবস যেটা আমরা বলি মৃত্যু দিন, তিনি সেটা বৃহস্পতিবার রাম নবমী পেয়েই তিনি দেহ ছেড়েছেন আমার গুরুদেব। হ্যাঁ, ওই জন্য বলে জয় গুরুদেব কি জয়, জয় ভক্তিবল তীর্থ গোস্বামী মহারাজ কি জয়। তিনি আমার বর্তমান গুরুদেব ভক্তিবল তীর্থ গোস্বামী মহারাজ। তিনি আজ আমাদের মানে তিরোধান লীলা করেছেন। মায়াপুরে ওনার বিশাল বড় সমাধি মন্দির হচ্ছে, যেমন ইস্কন একটা বিশাল বড় মঠ বানাচ্ছে, এই যে মহাপ্রভুর একটা বিশাল বড় মন্দির করছে নাম করা। আমাদেরও গুরুদেবের সমাধি মন্দির হচ্ছে একসঙ্গে, ভক্তিতীর্থ মাধব গোস্বামী মহারাজ এবং ভক্তিতীর্থ মাধব গোস্বামী মহারাজ আর ভক্তিবল তীর্থ গোস্বামী মহারাজ একসঙ্গে সমাধি মন্দির হচ্ছে। আপনারা যদি কোনো সময় আসেন তো দর্শন করতে পারবেন। হ্যাঁ, নমস্কার, ভালো থাকুন সবাই। এই হচ্ছে ভজন কুটির। আমি এখন খুব সকালে এসেছি, তাই এখন বন্ধ রয়েছে। একটু জানলা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। চিহ্নটা আপনারা দেখছেন, এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ী মঠের যিনি প্রতিষ্ঠাতা ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, তার চরণ চিহ্ন। তিনি পূজ্যপাদ মহাপুরুষ ছিলেন। তার চরণে যদি কেউ হাতে স্পর্শ করে, যদি মস্তকে না স্পর্শ করলেই তার মঙ্গল হবেই হবে একান্ত। ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি ছোট মানে একসময় আমি শুনেছি তিনি স্বপ্নে তিনি নারদ মুনিকে দর্শন করেছিলেন। তিনি পরে তিনি পিতামাতার আজ্ঞা নিয়ে তিনি হিমালয়ে তপস্যা করতে গিয়েছিলেন এবং হিমালয়ে তপস্যাও করেছিলেন। সেখানে নারদ মুনি তাকে দর্শনও দিয়েছিলেন এবং এই কথাটা বলেছিলেন, যাও তোমার গুরুদেব তোমার জন্য ওয়েট করছে। কোথায়? তিনি মায়াপুরে। কোথায়? যোগপীঠ মন্দিরে, যেটা চৈতন্য মঠে যোগপীঠ মন্দির বলে। ওখানে মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ওনারই শিষ্য। নারদ মুনির আদেশে তিনি তাকে সাধনা সিদ্ধি লাভ করে তাকে দর্শন পেয়েছিলেন। নারদ মুনির আদেশে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে গুরুদেব পদে বরণ করেছিলেন। হয়েছে তার কাহিনী। এগুলো সব সাধুনি গাছ। 7টা থেকে 8টা পর্যন্ত কীর্তন হয়, আর 8টা থেকে 9টা পর্যন্ত পাঠ হয়। 9টার পরে আমাদের ডেলি হাতে হাতে প্রসাদ দেবেই। কিছু না দিলেও তারা যাবে না। এখানে নকুলদানা, তারপরে বাতাসা প্রসাদ দিলে অনেকে এটা মানে খুব নাম করা হয়ে গেছে, তো ওই জন্যই এরা অপছন্দ করে। এখানে ভালো ভালো জিনিস দিতে হবে, পোলাও দিতে হবে, মানে পুষ্পান্ন, ছানা, ধোকা, পনির। হ্যাঁ, প্রায় তো আমাদের সব লেগেই থাকে। এইগুলো হলে সেইগুলো বেঁচে গেলে আবার এই হাতে হাতে ডেলি তা দিতে হবে। তাছাড়া নাহলে ফল প্রসাদ, কোনো দিন লাড্ডু, হ্যাঁ, যে কোনো দিন হয়তো সিঙ্গাড়া, কোনো দিন মালপোয়া, হ্যাঁ, ভালো ভালো জিনিস প্রসাদ দিতে হয় এখানে। মঠ হচ্ছে মঙ্গল আরতি আমাদের এখানে হয় 4:15 শুরু হয়ে যায়। ভোর 4টে মঙ্গল আরতি শুরু হয়। ঘন্টা পরে দুবার ঘন্টা পড়বে, ফার্স্ট ঘন্টা, সেকেন্ড ঘন্টা। 4:15 মধ্যে আরতি শুরু হয়ে যায়, 4:30টার মধ্যে আরতি আমাদের শেষ হয়ে যায়। অন্যান্য মাঠে দেরি হয়, কোনো মাঠে আগে হয়, কোনো মাঠে পরে হয়। সব মাঠে কিন্তু সমান নিয়ম করে না। যেখানে ঘরে যেরম পূজারি যেরম, কিন্তু বলেছে মঙ্গল আরতি হবে ব্রাহ্মী মুহূর্তে বলেছে। মঙ্গল আরতির পরে কী হয়? আচ্ছা, মঙ্গল আরতির পরে আরতি হয়ে গেল, পরিক্রমা হয়ে গেল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় দেওয়া হয়। ভগবান, গুরু, বৈষ্ণব, পার্শ্বদ, দেবদেবীর সমস্ত যে যা জয় জানে সেই জয় দেওয়া হলো।
সব নিয়মটা বলে দিচ্ছি। জয় দিল, দিয়ে ওখান দিয়ে এবার মন্দিরে সব পরিক্রমা করলো। মন্দির পরিক্রমা করার পরে তারপরে এখানে এসে আবার জয় দেবে। আবার জয় দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমাদের পাঠ কীর্তন হয়। আচ্ছা সকালবেলা পাঠ কীর্তন হয়, সকালবেলা চৈতন্য চৈতামৃত পাঠ হয়। আচ্ছা হ্যাঁ, আর রাত্রিবেলা শ্রীমদ্ ভাগবতম পাঠ হয়। আচ্ছা শ্রীমদ্ ভাগবতম, আচ্ছা কিন্তু একমাত্র রাত্রিবেলা শ্রীমদ্ ভাগবতম পাঠ হবে। আচ্ছা আমাদের পূজ্যবন্ত মহারাজ। হ্যাঁ, তারপরে এই দুটো পাঠ হয়। এখানে নিয়মটা বলে দিন। এই পাঠটা কিন্তু সমস্ত ওয়ার্ল্ড গৌরীমঠের সিস্টেম এটা এইভাবেই করে, ইস্কনে করে, আমরাও করি। দুপুরবেলা ভোগ প্রসাদের কি আছে? দুপুরবেলা ভোগ প্রসাদ আমাদের 11টার সময় ভোগ লেগে যায়। এখানে 11টার সময় ভোগ ওঠে। এখানে ঠাকুরের ভোগ লাগে। ভোগ লাগার পরে এখানে মন্দির খুলে দেওয়া হয়, আরতি হয়। বাইরের লোক এখানে দর্শন করতে আসে, আরতি দর্শন করে, প্রসাদ নেয়। অনেকে মানে আছে, কেউ কুপন নেয় প্রসাদ পাওয়ার জন্য। কত করে কুপন? এখানে সাধারণ দিনে দুপুরবেলা প্রসাদ পেতে গেলে 100 টাকা করে নেয়। আচ্ছা, আর রাত্রিবেলা 50 টাকা। কেউ যদি থাকতে চাই এখানে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে কি ব্যবস্থা, পারবে। কেমন কি আছে বলুন? ব্যবস্থা মানে আমাদের যেমন মানে ধরুন পরিচিত লোক আসলো যে আমি 2 দিন থাকবো, আচ্ছা, বা অনেক দূর থেকে এসেছে, আমি এখানে ডাক্তার দেখাবার ব্যাপার আছে, হ্যাঁ, আমাকে 2 দিন থাকবো আমি এখানে, যা ভাড়া সেই অনুযায়ী দিয়ে দেয়। খাওয়া আর থাকা যা ভাড়া আর কি দিয়ে দেয়। কেমন ভাড়া তবু? রাত্রিবেলা ঘর ভাড়া মনে হয় 100 না 200 টাকা এরকম নেয়। হ্যাঁ, আচ্ছা। সেরকম আমাদের মঠের লোক বৈষ্ণব আছে না, দীক্ষিত ব্যক্তি আছে না, অনেক গরিব লোকও তো আসে, আচ্ছা, সেই হিসেবে একটু কম টম নেয়। আচ্ছা, মানে লোক বুঝে সেরকম নেয়। যে আমাদের গুরু বোন আছে, গুরু ভাইও আছে, অনেক গরিব আছে, টাকা পয়সা হয়তো তাদের কাছে সেরকম নেই, তাদের কাছে সেইভাবেই নেওয়া হয়। আচ্ছা। কেউ 100 টাকা করে দিল, যে যেরকম দিতে পারে। আচ্ছা, এবার হয়তো বললো আমি প্রসাদ পাবো। আর এখানে তো এই মঠের মতন এত বড় উৎসব এই আশেপাশে কোনো মঠে হয় আর না। পুরো সারা সপ্তাহ খোলা থাকে? মানে সারা জীবনের জন্য এটা খোলা থাকে, সারা জীবনের জন্য। আচ্ছা, 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 মানে মঠ কেউ যদি বাল্য ভোজন দেয়, আচ্ছা। হ্যাঁ, গরিবী ভোজন, কাঙাল ভোজনই দেয়, আচ্ছা, দেয় সবাই। তাহলে টাকা দিয়ে দিল, মঠকে টাকা দিয়ে দিল। আচ্ছা, সে 10,000 দিক, 20,000 দিক, 50,000 দিক, আমার দেখার দরকার নেই, বলে দিল কাঙাল ভোজন করে দাও এই টাকা দিয়ে। আচ্ছা, সেইটা আমাদের রান্নাঘর আছে, গ্যাস চুলি আছে, সব আছে, রাঁধুনি আছে, আচ্ছা, সেইটা সব রান্না বান্না করে। হুম, যেমন কেউ যদি বলে আমি খিচুড়ি, পায়েস, পোলাও, বা আমি পোলাও বলি না, পুষ্পান্ন, শুদ্ধ ভাষা পুষ্পান্ন করে বাইরের লোককে বিলি করো। হুম, আমাদেরই মঠের সব ব্রহ্মচারীরা সব ব্যবস্থা করে দেবে, ওরাই রান্না করবে, ওরাই বয়ে আনবে, ওরাই সব বাইরের লোককে বিলি করবে। বিষ্ণু স্বামী, নির্মাদিত্য, রামানুজ। আচ্ছা, যদি এদিকটি ধরা হয়, মধ্যাচার্য, বিষ্ণু স্বামী, নির্মাদিত্য, রামানুজ, 4 জন হচ্ছে পতিত পাবন মানে বৈষ্ণব সম্প্রদায়। এই 4 জনকে মহাপ্রভু শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই 4 জনকে বৈষ্ণব বলে স্বীকার করেছেন। মধ্যাচার্য, বিষ্ণু স্বামী, নির্মাদিত্য, রামানুজ, এই 4 জন বৈষ্ণব সম্প্রদায় থেকে কেউ যদি মন্ত্র দীক্ষা নেয়, সেটা মহাপ্রভু স্বীকার করেছেন যে 4 জনকে তিনি আচার্য করেছেন। ভগবানই 4 জনকে আচার্য রূপে স্বীকার করেছেন। এই 4 জন থেকে কেউ যদি মন্ত্র দীক্ষা নেয়, সেটা ভগবান সেটা স্বীকৃতি দিয়েছে, সেটা মেনে নেবে। কিন্তু এই 4 জন সম্প্রদায় বাদে কেউ যদি মন্ত্র দীক্ষা নেয়, সেটা মন্ত্রটা নিষ্ফলা হবে। মানে যেমন আউল, বাউল, তাউল, কর্তা, ন্যাড়া, সাঁই, সহজিয়া, পাদ্রি, খ্রিস্টান, এই বাউল সম্প্রদায় যত রকম আছে, হ্যাঁ, লালন ফকিরের যত সম্প্রদায় আছে, এই সম্প্রদায় থেকে কেউ যদি মন্ত্র দীক্ষা নেয়, এই মন্ত্র দীক্ষা নিষ্ফলায় যাবে। ভগবান নিজে বলে দিয়েছে এটা। তিনি 4 জনের, এই 4 জনকে পতিত পাবন বৈষ্ণব রূপে স্বীকার করেছেন যে এদের থেকে কেউ যদি দীক্ষা মন্ত্র নেয়, সেটা গণ্য হিসাবে তিনি মানে ধরবেন। আর এই 4 জন বাদে যারা যেখান থেকে মন্ত্র দীক্ষা নেবে, কুলগুরু, অনুকূল, যে কোনো সম্প্রদায় থেকে হোক, অন্যান্য বিহীনা সম্পনা, এই মন্ত্রবিহীনা সম্প্রদায় নিষ্ফলা, সেটা নিষ্ফলে যাবে। এটা ভগবানটা বলে দিয়েছে।
আর একটা বলেছি কি, যে ইনি হচ্ছেন, এটা 4 জনের কথা বলে দিলাম। হ্যাঁ ইনি হচ্ছেন আমার গুরুদেব ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। আচ্ছা তিনি একসময় অল ওয়ার্ল্ডের গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট ছিলেন, আচ্ছা একসময় ছিলেন, তিনি যখন জীবিত ছিলেন। এবারে শুধু তাই নয়, তিনি লয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন আমার গুরুদেব। আচ্ছা তিনি জন্মস্থান হচ্ছে গোয়ালপাড়া ধাম, আসাম। আচ্ছা গোয়ালপাড়া ধাম। এই কিছুদিন আগে রাষ্ট্রীয় প্রোগ্রাম ওখানে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় প্রোগ্রাম হচ্ছে মানে গুরুদেবের 100 জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়েছে। আচ্ছা হ্যাঁ, সেখানে মানে প্রচুর মানে লাখের বেশি ছাড়ে যাবে, মানে এত লোক হয়েছিল। হ্যাঁ, এবং যারা গিয়েছে তাদের ট্রেনের টিকিট পর্যন্ত পেমেন্ট করে দিয়েছে মঠ থেকে। আচ্ছা হ্যাঁ, মানে প্রোগ্রামটা এখন বর্তমানে আচার্য আমাদেরই গুরু ভাই ভক্তি বিচার বিষ্ণু মহারাজ, আচ্ছা ইনি এখন বর্তমান গুরুদেব, আমারই গুরু ভাই, মানে একই গুরুদেবের শিষ্য। উনি এখন আচার্যদেব হয়েছেন। উনি সারা অল গৌড়ী মঠের মানে প্রচার করে বেড়াচ্ছেন। আর এই যে রাষ্ট্রীয় প্রোগ্রামটা উনি কমপ্লিট করেছেন। প্রায় 80টা ভলভো বাস, মানে এই মানে যতজন ওখানে থাকবে মানে প্রসাদ পাবে, তাদের নিয়ে আসা নিয়ে যাওয়া সব ফ্রি, ঘর ভাড়া থাকা সব ফ্রি। ওনার গুরুদেব হচ্ছে ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, আচ্ছা যিনি 22টা, বর্তমানে এখন 30 মানে উনি নিজে এখন 23টা মঠ উনি নিজে করেছেন। আচ্ছা 23টা মঠ উনি নিজে করে গেছেন। এইটা হচ্ছে হেড অফিস, এটা হেড অফিস। আমাদের আরও অন্যান্য জায়গায় মঠ আছে, যেমন কোথায় আছে? যেমন ধরুন এটা হচ্ছে হেড অফিস মায়াপুর, কিশোরদান মায়াপুর। সবচেয়ে মানে সবচেয়ে রাস্তার ধারে যে সবচেয়ে বড় গেটটা, আচ্ছা ওইটা মঠ আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে দুটো এত বড় পুকুর আছে, যা মায়াপুরের মধ্যে অত বড় পুকুর নাই। আচ্ছা শ্যামকুণ্ড রাধাকুণ্ড বানানো আছে। আচ্ছা আর ইস্কনের পরেই আরেকটা কথা বলছি, আমাদের একটা শিব মন্দির আছে গঙ্গার ঘাটে, যে হলুদ ঘাট বলে, হলুদ ঘাটে যে শিব ক্ষেত্রপাল শিবজিউ আছে, ওটা আমাদেরই মন্দির, ওটাও আমাদের। আচ্ছা আচ্ছা, তো উনি ওই মায়াপুরে করেছেন, কৃষ্ণনগরে গোয়ারি বাজার, আচ্ছা চাকদা যশলা মন্দির, জগন্নাথ মন্দির। রাজা কৃষ্ণচন্দ্র রায় 700 বিঘে এরিয়া দিয়েছিল ওই জগন্নাথের সেবা করার জন্য। তখন ওখানে প্রাচীন দোলমঞ্চে এখনও আছে, যেখানে আমরা শুনেছি এই প্রাচীন দোলমঞ্চে ওখানে দোল খেলা হতো। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবার নিয়ে ওখানে দোল খেলতেন। ওখানে নাকি গোপাল ভাঁড়ও এসেছিলেন। সেই জায়গাটা এখন আমাদের গৌড়ীয় মঠ শ্রী মাধব গোস্বামী মহারাজকে মানে স্বপ্নাদেশ করেছিলেন যে আমরা জগন্নাথের সেবা করতে পারি। এই আমার সেবা ঠিক মতন হচ্ছে না, মানে একটা ঘরে কোনো রকমের মানে ছাউনি ঘর ছিল, ছাউনি ঘরের মধ্যে যে জল ফল পড়তো, ব্যাং ফ্যাং বা সাপ ব্যাং ওখানে বাসা করতো। ওই জন্য বলছি জগন্নাথ স্বপ্নাদেশ করলো যে আমার ঠিক মতন সেবা হচ্ছে না, তুমি আসো মাধব, তুমি আসো, তুমি আমার সেবা গ্রহণ করো, আমার সেবাটার ভারটা তুমি নাও। স্বয়ং জগন্নাথ ওনাকে স্বপ্নাদেশ করলেন, বললেন। তখন তিনি উদ্ধার করার জন্য এই চাকদা মঠ উদ্ধার করার জন্য গেলেন। এখন সুন্দর মঠ হয়েছে, দারুণ মঠ। গোয়ালপাড়াতে আমাদের এমনি 3টে মঠ আছে, গোয়ালপাড়াতে 3টে, গুয়াহাটি, আচ্ছা সরভোগে মঠ আছে, তেজপুরেও মঠ আছে আমাদের। আবার ওটা হলো আসামে এতগুলো মঠ। আচ্ছা, এবার হচ্ছে পাঞ্জাব, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্দা। নতুন যেটা মঠ হচ্ছে আমাদের, যেমন বিশপুরে আমাদের নতুন একটা মঠ হচ্ছে, এখন উদ্বোধন হয়নি, কারুকার্য চলছে আর কি, ওটা উদ্বোধন হবে। আর ব্যাঙ্গালোরে নতুন মঠ হচ্ছে আমাদের। আর আগরতলা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর মঠ হচ্ছে আগরতলা, ত্রিপুরা। হ্যাঁ, ইনি হচ্ছেন জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যিনি বাগবাজার মঠের প্রতিষ্ঠাতা। ইনি হচ্ছে মেন গুরুদেব। বিদেশে যিনি প্রভুপাদ বলেন, জয়পতাকা স্বামী মহারাজ প্রভুপাদ বলেন,
সব এনারই শিষ্য। ইস্কন যে মঠটা করেছে, বিদেশে যে জয় পতাকা প্রভুপাদ বলে, ইনি হচ্ছে মেন গুরুদেব, এনারই শিষ্য উনি। ইনি হচ্ছে মেন প্রতিষ্ঠাতা, ইনিও এই মঠে এসেছিলেন, মানে ওনার শিষ্যের মঠ তো এখানে ছিলেন। এনার অনেক বিগ্রহ সর্বভোগের যে মঠটা আমাদের, উনি মানে বিগ্রহগুলো প্রতিষ্ঠা করেছিলেন। আর এখান ঘরের যে বিগ্রহের নাম, এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের যে হেড অফিস, সেই বিগ্রহের নাম হচ্ছে রাধা নয়ননাথ জিউ। কি বললাম? রাধা নয়ননাথ জিউ। এই বিগ্রহটা প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি গৌরব বৈখানাস মহারাজ। ভক্তি গৌরব বৈখানাস মহারাজ উনি উড়িষ্যা বরগড় জেলার রাজার কুলগুরু ছিলেন, পূজ্যপাদ ভক্তি গৌরব বৈখানা মহারাজ। উনি এমন ভজন সাধন করতেন, এমন ভজন সাধন ওনার ছিল, উনি নাকি মানে আমরা যেটা হরিকথার মাধ্যমে এখন আমরা শুনি যে ওই মানে চাঁড়াল জাতির যেটা সধবা মহিলা, মৃত ব্যক্তি শ্মশানে ফেলে দিয়েছিল, সেই মহিলার বুকের উপরে বসে তিনি কঠোর সাধনা করেছিলেন শ্মশানে। শ্মশানে কঠোর সাধনা করে তিনি সাধনের সিদ্ধি লাভ করেছিলেন। শোনা কথা, হরিকথার মাধ্যমে আমাদের এখানে বলে। ওনার নাম বরগড় জেলার রাজগুরু, তার হচ্ছে রাজগুরুর হচ্ছে কুলগুরু, তিনি জাতিতে উড়িয়া ছিলেন ভক্তি গৌরব বৈখানাস মহারাজ। তিনি এমন সাধনা করেছিলেন, মৃত ব্যক্তির বুকের উপরে বসে সেই সাধনা তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভ করার পরে তিনি এই মঠের প্রতিষ্ঠা করেছিলেন। এই ঠাকুর রাধা নয়ননাথজিকে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন, মানে অভিষেক করেছিলেন, ওনাকে এনেছিলেন, ওনাকে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যেমন পান্তা খাই না, পান্তা কত জল থাকে মানে পান্তার সঙ্গে, উনি তার থেকেও বেশি ঘি খেতেন, সব হজম করে দিতেন। তার সাধনার এত তেজ ছিল, এত সাধন শক্তি ছিল। তারপরে উনি আমাদের যত বেশিরভাগ মঠের বিগ্রহ উনিই প্রতিষ্ঠা করেছেন। আবার কি, উনি একসময় একটা জায়গা ভজন সাধন করছিলেন, মানে ভজন সাধন করতে করতে মানে উড়িষ্যার রাজা বলেছিল যে আপনি আমার তো কুলগুরু, ওই কুলগুরু, তা আপনাকে কিছু আমি জায়গা দিচ্ছি, তা আপনি এখানে ধান চাষ হয়, তো ফসল চাষ হয়, তাই এইগুলো চাষ করবেন, করে অর্ধেক আমার, রাজা বলছে যে অর্ধেক আমার আর আপনার অর্ধেক, আপনি চাষ করবেন, আপনার অর্ধেক আমার অর্ধেক। একদিন কি করেছে, এরকম সারাদিন আর কি ওখানে ধান পাহারা দিচ্ছে, মানে জমির আলে পাহারা দিচ্ছে, এই করতে করতে বেলা হয়ে গেছে মানে এই ভোরের সন্ধে হয়ে গেছে। এখন তিনি ওই গ্রামের রাস্তা ধরে ধরে তিনি আসছিলেন, এবার রাত হয়ে গেছে, এবার কি করবে, কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় কি করবে, কোথায় খাবে, এই করতে করতে তিনি গ্রামের জঙ্গল পথ ধরে ধরে আসছিলেন। তখন অনেক বছর আগের কথা, তখন আমাদের জন্মও হয়নি। তখন তিনি আসছিলেন, আস্তে আস্তে তিনি দেখলেন যে একটা পান দোকান আছে, মানে গ্রামের একটা রাস্তার ধারে একটা পান দোকান আছে। পান দোকানকে জিজ্ঞেস করছে যে আজ তো রাত হয়ে গেছে, আমি এই বরগড় জেলার রাজার কুলগুরু, তা আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিন, সেখানে আমি মানে এই রাতটা কেটে গেলে সকাল হলে আমি চলে যাব। কিন্তু সেই দোকানদার জানতো অমুক ওই একটু দূরেই একটা দুতলা বাড়ি ছিল, দুতলা বাড়ির মধ্যে একটা রাক্ষস থাকতো, রাক্ষস একটা ব্রাহ্মণ ছিল, সে মানে তার কর্মফলবশত সে মরে গিয়ে ব্রহ্মদত্তি লাভ করেছে, মানে সে রাক্ষস হয়ে গিয়েছিল। তো সে কী করতো, ওখানে দিনের বেলা কেউ যেত না, গরু ছাগল হাঁস মুরগি মানে গ্রামের সমস্ত মানে খেয়ে ফেলতো, সব অত্যাচারের ফলেও গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে গিয়েছিল। তো ওখানে একটা ব্রহ্ম রাক্ষস এখন বাস করতো। তো ওই রাজা বলছি ওই ভক্তি গৌরব বৈখানাস মহারাজকে দেখিয়ে দিল, ঠিক আছে আপনি রাত থাকতে চান, ওই লোকটা তেঁদর লোক ছিল। তো ও বলছে, এই পান দোকান আলাটা বললো যে ওই যে দুতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িতে আপনি রাত কাটান, সকালবেলা হলে আপনি চলে যাবেন। কিন্তু ও জানতো ওখানে একটা ব্রহ্মদত্তি থাকে, এরকম এই ঘটনা। সে বৈখানাস মহারাজ চলে গেলেন, গিয়ে ওখানে থাকলেন, ঘরের ভেতরে ঢুকলেন,
দেখছি সুন্দর ঘর, পালঙ্ক আছে, সব কিছু আছে, থাকার ব্যবস্থা, সুন্দর ঘর। হ্যাঁ, এইবারে মধ্যরাত্রে তিনি হরিনাম করছিলেন, হরিনাম জপের মালা করছিলেন, জপছিলেন, হরিনাম করছে। আর এই যে ঘরের ভিতরে যে একটা ভেন্টিলেটার থাকে না, ফাঁক থাকে না, হাওয়া বাতাস চলাচল করার জন্য, ওর ভেতর দিয়ে মাঝরাতে ব্রহ্মদৈত্য ঢুকেছে। ঢুকে বলছে, কে আমার ঘরে, কে আপনি? আমি তোমাকে খাবো এক্ষুনি। বলুন তো এরকম কত সাহস দরকার? তাহলে ব্রহ্মদৈত্য ঢুকে গেছে, ঢুকে বলছে আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। মানে এত বড় সাহস, আমার ঘরে ঢুকেছ? সে তখন ওই ভক্তি গৌরম বৈখানস মহারাজ হুঙ্কার দিয়ে বলছে, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই ব্রাহ্মণকে খাবি? তুই জানিস আমি কে? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে খাবি? তখন এমন হুঙ্কার দিয়েছে না, সে ভয়ে থরথর করে কাঁপছে, সে ব্রহ্মদৈত্য ভয়ে থরথর করে কাঁপছে। বলে তখন কাঁদছে, বলছে, হে প্রভু, হে মহারাজ, আমাকে উদ্ধার করে দেন। আমি অনেক পাপকর্ম করেছি, অনেক দুষ্কর্ম করেছি, আমি কিছুতেই উদ্ধার হতে পারছি না। তখন ওই বৈখানস মহারাজ এই একাদশী কেরম করতেন জানেন? নিরম্বু একাদশী করতেন, জল স্পর্শ পর্যন্ত তিনি করতেন না। একাদশী তো অনেকে, সে বলছে তুই কি করলে উদ্ধার হবি বল? বলে আপনি যে প্রতি মাসেই একাদশী করেন, সেই একটা একাদশীর ফল যদি আমাকে দেন, আমি ব্রাহ্মণ, আমি উদ্ধার হয়ে যাব। ঠিক বলছিস? না, হ্যাঁ। তা তিনি একাদশী কি, তার সাধনাটা কিন্তু মহাপুরুষ না, এরা সব মহাপুরুষ, প্রভুপাদের জন, এরা সাধারণ লোক না, সাধারণ ব্যক্তি না, সাধনা তারা সিদ্ধি লাভ করেছে। বলে ঠিক বলছিস, একটা একাদশী দান করলে তুই উদ্ধার হয়ে যাবি। হ্যাঁ, কমণ্ডল থেকে জল নিয়ে আচরণ করে শরীরে ছুঁড়ে মারল, তার শরীরে আর কি ছিটিয়ে দিল মস্তকে। দিদি সে সঙ্গে সঙ্গে এক দিব্য মূর্তি রূপ ধারণ করলো, ব্রাহ্মণ ছিল, দিব্য মূর্তি ধারণ করে সে পাপ থেকে মুক্তি হয়ে সেই মহারাজকে পরিক্রমা করলেন, বৈখানস মহারাজকে পরিক্রমা করে তিনি বৈকুণ্ঠ গতি লাভ করে দিলেন। কীরকম সাধারণ, তার সেই ব্যক্তির প্রতিষ্ঠিত বিগ্রহ রাধা নারায়ণনাথজি। আমাদের বেশিরভাগ মঠ বিগ্রহ উনিই প্রতিষ্ঠা করেছেন, মানে উনি অভিষেক করেছেন, করে প্রতিষ্ঠা করেছেন। ইনি হচ্ছেন এনার গুরুদেব হচ্ছে ইনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জন্মস্থান হচ্ছে ঢাকা, খুলনা বলে যাও, খুলনা ওনার জন্মস্থান, ওনার খুলনা। যত সম্ভব আমি এটা বললাম, আমি বলছি এনার জন্মস্থান মনে হচ্ছে খুলনা। আমি ঠিক জানি না, বাংলাদেশে জন্ম এই বন্ধু জানে, যত সম্ভবত খুলনা হবে। ওখান থেকে তিনি চলে আসলেন ভজন করার জন্য। কোথায়? মায়াপুরে ভজন করার জন্য আসলেন। মায়াপুরে একটা মানে নৌকার ঘাটে যে নৌকা থাকে না, নৌকার মধ্যে ছইদে ঘিরে নিয়েছিল, ছইদে ঘিরে ওর মধ্যেই তিনি ভজন করতেন। যেদিন কেউ কিছু খাবার মানে চাল ডাল তেল নুন দিয়ে যেতেন, তিনি রান্না করতেন, খেতেন। কিন্তু যেদিন না কিছু পেতেন, তিনি গঙ্গার মাটি খেয়ে নিতেন। তিনি এমন কঠোর সাধনা করেছিলেন, স্বয়ং রাধারানী এসে ওনার সঙ্গে কথা বলতেন। তাহলে উনি আবার কিরম সিদ্ধ পুরুষ, চিন্তা করুন। ওনার গুরুদেব ইনি। এই যে প্রভুপাদকে বলেছিল, প্রভুপাদ এনার কাছে শিষ্য হওয়ার জন্য গেছিল। এই প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের পিতা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। তিনি বাবা তারকনাথের কথাতে তিনি বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর বৃন্দাবনে চলে যাচ্ছিলেন ভজন করার জন্যে। কিন্তু তারকনাথ, স্বয়ং মহাদেব তারকনাথ, তিনি বললেন না, তুমি যাবে না, তুমি মায়াপুরে থাকো, মায়াপুরে সেখানে ভজন সাধন করবে। এই ভোলানাথের ইচ্ছায় ভোলানাথ ওনাকে বললেন না, তুমি বৃন্দাবনে ভজন করতে হবে না, তুমি মায়াপুরে থাকো, মায়াপুর ভজন সাধন করো, মায়াপুরটাকে দেখভাল করো। ভক্তিবিনোদ ঠাকুর ইনার পরিচয় হচ্ছে তিনি বৈকুণ্ঠের দূত, লক্ষ্মীনারায়ণের পার্শ্বদগণ। যেমন নারদ হচ্ছে লক্ষ্মীনারায়ণের পার্শ্বদগণ, ইনিও
লক্ষ্মীনারায়ণ পার্শ্বদগণ, বৈকুণ্ঠের দুধ বলা হয় এনাকে। ইনি হরিকথায় ওই সুরভিকুঞ্জেতে, মায়াপুরে গঙ্গার ঘাট পেরিয়ে সুরভিকুঞ্জ বলে একটা মঠ আছে, আচ্ছা ওখানেই তিনি বসে বসে ভজন সাধন করতেন। ওখানে সুরভি গাভী আসতো, ওনাকে দুধ দান করতো। খেতে চায় না, গরুর বাড়ির দুধ হয় সেটা সে খায়, মানে এই ব্রত নষ্ট হয়ে যাওয়ার ফলে। এখন তো সব ভেজাল উঠেছে, সব ভেজাল দিচ্ছে সব জিনিসে। আচ্ছা এই জন্যই একাদশীর দিন হচ্ছে আলু সিদ্ধ করে তার মধ্যে গোলমরিচ দিয়ে বাদাম তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে সেটা খেতে পারবে। আচ্ছা আচ্ছা, আলুর মধ্যে কী কী দিতে পারবে, যেমন কলা, মোচা, থোড়, এইগুলো খেতে পারবে। আচ্ছা হ্যাঁ, এইগুলো খেলে ব্রত নষ্ট হয়। আর একাদশীর দিন কী কী হয় আমি বলে দিচ্ছি। আলু হবে, কলা, মোচা, থোড়, শসা কুচি ওর মধ্যে ফেলে দেয়, ইঁচড়, কাঁঠাল কুচি ওর মধ্যে দিয়ে দিল। ওটা মানে একটু তেলে নাড়াচাড়া করে বাদাম তেল দিয়ে, সর্ষের তেল নয় বাদাম তেল, অন্য তেল নয় বাদাম তেল দিয়ে ওটা একটু নেড়ে ছেড়ে নিল, নিয়ে ওর মধ্যে জল ঢেলে দিল, দিয়ে গোলমরিচ দিয়ে দিল, নুন দিয়ে দিল। ওটা একদম রান্নার তরকারি মতন হয়ে যাবে। ওটাই সব খাবে প্রসাদ হিসাবে, ওটা ঠাকুরের ভোগে লাগবে, তারপর খাবে। তারপর বাদাম ভাজা, আচ্ছা ভাজা হোক আর সিদ্ধই হোক, বাদামটা পবিত্র, বাদাম খেতে পারবে। তাহলে ওইটা হয়ে গেল। এইবারে বললাম না দুধ খেতে পারবে, ওটা কোনো অসুবিধা, দুধ, ঘি, মাখন, ছানা, পনির। এই নাট মন্দিরে এই যে ফটোটা রয়েছে, এই ফটোটার গল্প আমি এখানের পূজারীর থেকে শুনে নেব। নৈবিষারণ্য, ওখানে সুখদেব গোস্বামী মহারাজ তিনি মানে ভাগবত পুরাণ তিনি ওখানে করেছিলেন, মানে তিনি ব্যাখ্যা করেছিলেন। যখন রাজা পরীক্ষিত মহারাজকে যখন মানে শ্রমিক ঋষি তপস্যা করছিলেন, সেই সময় রাজা পরীক্ষিত মহারাজ তিনি অরণ্যেতে মানে বেড়াতে গিয়েছিলেন। অরণ্যতে বেড়াতে গিয়ে খুব জলের তেষ্টা পেয়েছিল। সেই জল খুঁজে কোথাও জল খেতে পায়নি, মানে জল পায়নি আর কেউ। জল কে দেবে, কে আছে অরণ্যের জঙ্গলে? তখন রাজা পরীক্ষিত মহারাজ জলের তেষ্টায় জল খুঁজতে দেখছি যে এক জায়গায় একটা ঋষি তপস্যা করছে। ওই ঋষিটার নাম কি? শ্রমিক ঋষি। হ্যাঁ, শ্রমিক ঋষি যখন তপস্যা করছে তখন তার কাছে রাজা পরীক্ষিত মহারাজ জল চাইলেন। হে ঋষিবর, আমার খুব গলা শুকিয়ে যাচ্ছে, জল তেষ্টা পেয়েছে, আপনি আমাকে জল দিন। ঋষি তো ধ্যানে মগ্ন ছিল, তার কথা কিচ্ছু বুঝতে পারেনি, কিচ্ছু শুনতেও পায়নি। তখন কী হবে? তখন পরীক্ষিত মহারাজ ক্রোধের আগে একটা মৃত সাপকে ওই তীরের ফলাতে জড়িয়ে নিয়ে ওই শ্রমিক ঋষির গলায় এরকম জড়িয়ে দিয়েছিল। জড়িয়ে দিয়ে মানে তিরস্কার করতে জলের তাড়নায়, তিনি জল তেষ্টা পেয়েছে তো সেই জন্য তিরস্কার করতে ঋষিকে তিরস্কার করতে তিনি চলে গেলেন, মানে রাজ্যে চলে আসলেন। তখন কি হলো, এবারে তার ছেলের নাম হচ্ছে সিঙ্গি। শ্রমিক ঋষির পুত্রের নাম হচ্ছে সিঙ্গি ঋষি। হ্যাঁ, সিঙ্গি ঋষি সে তো বালক, সে তো শিশু, সে তো মানে কিছু জানে না। সে বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। এবারে অনেক বাচ্চারা দেখেছে যে তার বাপের গলার ভেতরে, গলার মধ্যে একটা মৃত সাপকে নিয়ে জড়িয়ে দিয়েছে। এবার গিয়ে তার ছেলেকে গিয়ে বলেছে, এই দেখ তোর বাবার না গলার ভেতরে, গলার উপরে না একটা কে জানে একটা মৃত সাপকে নিয়ে জড়িয়ে দিয়েছে। সে তো রাগ হলো, বাচ্চা তো, সে খেলা করছিল ওদের সঙ্গে। এত বড় সাহস, আমার বাবার গলায় মৃত সাপকে নিয়ে গলায় জড়িয়ে দিয়েছে। আরে যে হোক সে অভিশাপ দিয়ে দিল। তখন ঘরের ঋষিপুত্র মানে কি, সে যা বলবে তাই হয়ে যাবে। যে হোক সে হোক, এইরূপ অকার্য করার জন্যে তাকে 7 দিনের মধ্যে তক্ষক সাপে দংশন করে তার মৃত্যু হবে। তক্ষক সাপ তাকে কামড়াবে, 7 দিনের মধ্যে তাকে কামড়াবে, সে মারা যাবে। এই অভিশাপটা সে দিয়ে দিল, মুখ থেকে বলে দিয়েছে, বলে সে অভিশাপ লেগে গেছে। শ্রমিক ঋষি পুত্র তো সে মহা তেজিয়ান একদম, সে বলে দিয়েছে 7 দিনের মধ্যে তক্ষক সাপ তাকে কামড়াবে, তাকে সে মরে যাবে। এইবার ঋষিবরে ধ্যান ভগ্ন হয়েছে। ধ্যান ভগ্ন হয়ে দেখছি যে তার গলায় কে মৃত ব্যক্তি, মানে মৃত সাপকে জড়িয়ে দেখেছে। সেবার ধ্যানস্থ হয়ে দেখলো যে রাজা পরীক্ষিত এসেছিল,
তার কাছে অনেক অনুনয় বিনয় করেছে, মানে তাকে বলেছে, আহ্বান করে, মানে তাকে প্রার্থনা করেছে জলের জন্যে, একটু তেষ্টা মেটাবার জন্য। তুমি জল তেষ্টা পেয়েছিল, তুমি জল পায়নি। সেই ক্রোধেতে, অভিমানে তিনি ওই মৃত সাপটাকে ওর গলায় জড়িয়ে দিয়েছিল। সেই জন্যে তার ছেলে তাকে আবার অভিশাপ দিয়েছে। তখন পুত্রকে ভৎসনা করলেন, শ্রমিক মুনি তার ছেলেকে ভৎসনা করলেন যে দেখো তুমি এটা ভুল কাজ করেছো, তুমি এটা ঠিক করোনি অভিশাপটা দিয়ে। যেহেতু সে রাজা, আমরা তার রাজ্যে বসবাস করছি, সেই ঋষির রাজ্যে আমরা বসবাস করছি, কত সুখে শান্তিতে নিরাপদে আছি, কত মুনি ঋষিরা তার আশ্রয়ে আছে, আমরাও তার আশ্রয়ে আছি। রাজা একটু আমার কাছে জল চেয়েছিলাম, এত মানে নিজেকে ধিক্কার দিচ্ছে শ্রমিক ঋষি, যে আমি এত মানে এত বিমূঢ় হয়ে গেলাম, বিমূঢ় লাগছে যে আমি তাকে একটু জল দান তো করতে হবে। আমাদের দেশের রাজা, তার পালনে সে প্রজাবৎসল রাজা, সে লালন পালন করছে আমাদের, আর তুমি না জেনে শুনে অজ্ঞানবশত তুমি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে দিলে। এটা তুমি ঠিক করো নি পুত্র, আগে জেনে শুনে তারপর সেই কাজটা করতে হয়। ওই জন্যে একটা বাংলার কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। মানে সমস্ত ঋষিবরকে ডেকেছিলেন যে আমার 7 দিনের মধ্যে তক্ষক সাপ আমাকে কামড়াবে, আমি মারা যাব। আচ্ছা, এর মধ্যে আমার কি করণীয় কর্তব্য আপনারা আমাকে বিধান দেন হে মুনি ঋষি। এই ঘটনাটাই আসলে ওখানে হয়েছে, তাই তো? এই ঘটনায় ওইটাই। এই 60,000 ঋষি এসেছিলেন নৈমিষারণ্যে সুকোত্তলে বিধান দেওয়ার জন্য। কেউ বলছে দান করো, কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে এই করো সেই করো, হ্যান করো ত্যান করো ব্যান করো। এইগুলো সমস্ত ঋষিবার যে যার একটা মন্তব্য, একটা বক্তৃতা সবাই দিয়েছিলেন। কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে পৃথিবীর একছত্র সমস্ত ব্রাহ্মণকে দান করো, কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে এই করো সেই করো, হ্যান করো ত্যান করো ব্যান করো। অবশেষে লাস্টে যখন সুখদেব গোস্বামী মহারাজ যখন আসলেন, সুখদেব গোস্বামী মহারাজ আসতে সবাই উঠে দাঁড়ালেন। সুখদেব গোস্বামী মহারাজ যাত্রা নয় তো, একদম দিব্যজ্যোতি মহাপুরুষ একদম যখন এসে দাঁড়ালেন, সবাই তখন সমর্থন করলেন যে হ্যাঁ আপনি যা বলবেন আমরা সবাই মেনে নেব। সেই 60,000 ঋষি তখন ওনার বক্তৃতা মেনে নিলেন। কী মেনে নিলেন? সুখদেব গোস্বামী মহারাজ কী বললেন? একমাত্র ভাগবত শ্রবণ করো, এই ভাগবত শ্রবণ করলেই তোমার সমস্ত পাপ থেকে তুমি উদ্ধার হয়ে বিষ্ণু লোক গতি হয়ে যাবে, তোমার মানে বৈকুণ্ঠে তোমার গতি হয়ে যাবে। মঠ থেকে বেরিয়ে গেলাম, মঠের সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই জানিও। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।